গট আপ গেম প্রদ্যুতের রাজন্য স্মৃতি ধর্মচন্দ্র মহল মানিক্য কোর্ট গোলাপবাগান এখন বিয়ে বাড়ি, কিন্তু এর পরেও রাজমহল হোটেলে আপত্তি প্রদ্যুতের। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? সেই রহস্য কি মালঞ্চ নিবাস ঘিরে? রাজন্য স্মৃতিকে ধ্বংস করেছেন রাজ পরিবারের সদস্যরাই। রাজন্য স্মৃতিকে আগলে রাখার বদলে সেসব স্মৃতিকে ব্যবহার করে কামাই বাণিজ্য জম্পেশ করেছেন রাজ পরিবারের বেশ কয়েকজন সদস্য। একসময় নির্মহল দখলের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ পরিবারের সদস্যরা। লক্ষ্য ছিল নির্মহলকে কেন্দ্র করে নিজেদের কামাই বাণিজ্য জম্পেশ করা, কিন্তু হাইকোর্টের নির্দেশে রণে ভঙ্গ দেন তারা। কেন নির্মহলকে পেতে চেয়েছিলেন তারা? কেন আইনের দ্বারস্থ হয়েছিলেন? প্রশ্ন আসছে সেই বিষয়েও। শহরের খুব কাছে জগন্নাথ বাড়ি লাগোয়া চন্দ্রমহল, দৃষ্টিনন্দন চন্দ্রমহলকে অনায়াসে পর্যটন কেন্দ্র করা যেত। এই চন্দ্রমহলকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে, কিন্তু তা না করে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের বোন প্রজ্ঞা দেববর্মন সেটিকে বিয়ে বাড়ি বানিয়েছেন। এখন পর্যন্ত রাজ পরিবারের কেউ এই বিষয় নিয়ে টু শব্দ করেননি। শহরের উত্তর গেট সংলগ্ন এলাকায় রয়েছে মানিক্য কোর্ট নামে বিয়ে বাড়ি, সেটাও রাজন্য স্মৃতিকে বহন করছে। বিয়ের মরশুমে মানিক্য কোর্টে চড়া ভাড়া। মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন নাকি এই বিয়ে বাড়ির মালিক। এটা যদি সত্যি হয় তাহলে তো বলতেই হয় যে রাজ পরিবারের সদস্য হিসেবে তিনি এখন পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে হইচই করছেন, বা প্রাসাদকে হোটেল বানিয়ে নেওয়া হচ্ছে বলে শোরগোল করে তার দলকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। এই বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত? কিভাবে রাজ পরিবারের সদস্য হয়ে রাজন্য স্মৃতি বিজড়িত জায়গায় বিয়ে বাড়ি করে বসলেন প্রদ্যুৎ? প্রশ্ন কিন্তু উঠছেই। রবীন্দ্রনাথ সপ্তমবার তথা শেষবারের মতো আগরতলায় এলে অবস্থান করেন কুঞ্জবনের পুষ্পবন্ত প্রাসাদে। সেটা ছিল 1926 সাল। পুষ্পবন্ত প্রাসাদের গোল বারান্দা তার খুবই প্রিয় ছিল। পরের ত্রিপুরা রাজ্য ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পর সেটিকে রাজভবন অর্থাৎ রাজ্যপালদের বসবাস করার জন্য নির্ধারিত করা হয়। তবে 1926 সালে তখনকার এই পুষ্পবন্ত প্রাসাদে থাকাকালে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করে কিছু সঙ্গীত। এদিক থেকে চিন্তা করতে গেলে রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্য স্মৃতি বিজড়িত জায়গা ঠিক রেখেই করা হবে হোটেল। অপরদিকে মানিক্য কোর্টের পেছনেই রয়েছে গোলাপবাগান, সেটাও বিয়ে বাড়ি এবং এটাও রাজন্য স্মৃতি বিজড়িত। এক সময় নির্মহলকে কবজা করতে চেয়েছিল রাজ পরিবারের সদস্যরা। প্রায় 2000 একরের জলাশয়ের মাঝখানে অবস্থিত নির্মহল 1939 সালে নির্মাণ করান মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। 2020 সালের 7 জানুয়ারি বিখ্যাত এবং ঐতিহাসিক নির্মহলের দখল নিয়ে রাজ পরিবার বনাম রাজ্য সরকার মামলায় সরকারের পক্ষে রায় দেয় হাইকোর্ট। রাজ্যের প্রাক্তন মানিক্য রাজাদের এই প্রমোদ ভবন নিয়ে দীর্ঘদিন দড়ি টানাটানি চলছিল রাজ পরিবার এবং সরকারের মধ্যে। রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল প্রয়াত অরুণ কান্তি ভৌমিক জানিয়েছেন, প্রধান বিচারপতি একে কুরেশির নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চের সামনে খারিজ হয়ে যায় প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা এবং তার মা ভিভু কুমারী দেবীর আবেদন, এবং স্পষ্ট করে দেওয়া হয় যে ভবনটি সরকারেরই সম্পত্তি। ঠিক তেমনি ভাবে পুষ্পবন্ত প্রাসাদ এখন আর রাজ পরিবারের নয়, সরকারি সম্পত্তি। এদিকে আবার নির্মহলকে মানিক্য বংশের 500 বছরের শাসনকালের প্রতিভা হিসেবেই দেখা হয়। লোকমুখে এটির নাম ত্রিপুরার লেক প্যালেস, যা কিনা রাজস্থানের জলমহল বাদ দিলে দেশের একমাত্র প্রমোদ ভবন, যা জলের উপরে অবস্থিত। রুদ্রসাগর দিঘির বুকে এই জমকালো প্রাসাদটি দীর্ঘদিন ধরেই পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। রক্ষণাবেক্ষণ এবং জনগণের স্বার্থে 1974 সালে রাজ্য সরকারের হাতে এই প্রাসাদ তুলে দেন তৎকালীন রাজ পরিবারের কর্তা কিরিট বিক্রম কিশোর মানিক্য দেববর্মা। কিন্তু 2005 সালে তার স্ত্রী ভিভু কুমারী দেবী এবং পুত্র প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা আদালতে দাবি করেন যে সরকারকে স্রেফ অনুমোদন সাপেক্ষ অধিকার দেওয়া হয়েছে নির্মহলের উপর এবং তারা ওই সম্পত্তি তৎসহ সেই সম্পত্তি থেকে আয় এবার ফেরত চান। যেমনটা এখন পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে রাজনীতি করতে নিজেদের স্বার্থে চরিতার্থ করতে নেমেছেন প্রদ্যুৎ। প্রসঙ্গত উল্লেখ্য, এই নির্মহল নিয়ে 2015 সালে রাজ পরিবারের পক্ষে রায় দেয় সিভিল জজের আদালত এবং
রাজ্য সরকারকে আদেশ দেয় রাজ পরিবারের কাছে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যায় সরকার। রাজ পরিবারের সেই আবেদনে খারিজ করে প্রধান বিচারপতি একে কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধ জানিয়ে দেন নির্মহল রাজ্য সরকারের সম্পত্তি। সেই সময়ের প্রয়াত অ্যাডভোকেট জেনারেল প্রয়াত অরুণকান্তি ভৌমিক বলেছিলেন, নির্মহলের সমস্ত সত্ত্ব যে রাজ পরিবার পরিত্যাগ করেছেন এই যুক্তির সঙ্গে সহমত হাইকোর্ট। অতএব এই সম্পত্তির মালিক এখন রাজ্য সরকার। অন্যদিকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রদ্যুৎ কিশোর ঘোষণা করেছিলেন যে তিনি আপোষের পথে হাঁটছেন না, নির্মহল নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাবেন তিনি। তার ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, নির্মহল প্রসঙ্গে আমি সরকারকে চ্যালেঞ্জ করছি এমন একটিও দলিল দেখাতে যা থেকে প্রমাণ হবে যে আমার বাবা নির্মহল উপহার দিয়েছিল তাদের, এবং আমি খুশি যে রাজ্য সরকার অবশেষে স্বীকার করেছে যে আমার বাবা অথবা পরিবারকে নির্মহলের জন্য একটা পয়সাও দেওয়া হয়নি। আমি হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করব, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হননি প্রদ্যুৎ। এদিকে আবার একটি বিষয় পরিষ্কার, রাজ পরিবারের সম্পত্তিকে রাজ পরিবারের সদস্যরাই ধ্বংস করছেন। রাজ সম্পত্তিকে ব্যবহার করে তারাই কামাই বাণিজ্য জম্পেশ করছেন। প্রসঙ্গত বলা যায় 1899 থেকে 1926 সালের মধ্যে রবীন্দ্রনাথ 7 বার ত্রিপুরায় আসেন। 6বার শিলং থেকে সিলেট হয়ে কলকাতা যাবার পথে 1919 সালে আগরতলায় বেড়াতে আসেন। তখন কুঞ্জবনের মালঞ্চা বাসে তার থাকার ব্যবস্থা হয়। ছন ও কাঠে নয়নাভিরাম এই বাংলো আজ বিলুপ্ত। বীরবিক্রম এই ছন কাঠের মালঞ্চা বাসের পাশে 1928 সালে নির্মাণ করেন মালঞ্চ নিবাস। এখানে ব্রিটিশ রেসিডেন্টের সামনে পার্টি এবং বাইজিদের নৃত্য গীতের ব্যবস্থা করা হতো। আর এখানেই এখন বাজছে বিয়ের সানাই। কই প্রতিবাদ নেই তো? তার মানে আরও একবার তিপ্রাসাদের ভুল বুঝিয়ে সরকারের শরিক হয়ে সরকারের কার্যক্রমের বিরুদ্ধে মাঠে নেমেছেন প্রদ্যুৎ। তিপ্রাসাদের উস্কে দিয়ে ঘোলা জলে কি মাছ ধরতে চাইছেন তিনি? কিন্তু গুঞ্জন শুরু হয়েছে মালঞ্চ নিবাসকে হেরিটেজ হোটেল করার জন্য টাটা গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রদ্যুৎ। কথাবার্তাও বেশ কিছু এগিয়েছিল টাটা গ্রুপের সাথে। এদিকে আবার রাজভবনের ঐতিহ্য বজায় রেখে রাজ্য সরকারের টাটা গ্রুপের কাছে প্রস্তাব রাখে সেটিকে 5 তারা হোটেল করার। জানা গেছে রাজ্য সরকারের এই প্রস্তাবে আগ্রহী টাটা গ্রুপ। তার পরিপ্রেক্ষিতে প্রদ্যুৎ কিশোরের দেওয়া প্রস্তাব অনুযায়ী টাটা গ্রুপ মালঞ্চ নিবাসকে হোটেল করার বিষয়ে পিছিয়ে গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।